হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ও হেনরির লেখা একটি দুর্দান্ত ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন নিয়ে ডিটেলে আলোচনা করব। গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে, ওয়ার্ড নোটস, এক্সপ্ল্যানেশন, অ্যানালিসিস, জিমি ভ্যালেন্টাইন ক্যারেক্টারটি সম্পর্কে ডিটেলে জানার সাথে সাথে আমরা ও হেনরি অর্থাৎ উইলিয়াম সিডনি পোর্টারের লেখনীর যাবতীয় স্যালিয়েন্ট ফিচার বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও কিন্তু ডিটেলে জানবো। তবে গল্পটির সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা করবার আগে আমি চাইবো যে তোমরা গল্পটির থিমটা বা গল্পের বিষয়বস্তুটা অতি সংক্ষেপে একটু শুনে নাও, তাহলে গল্পটির যখন আমরা এক্সপ্লেন করবো বা মানেটা জানবো তখন কিন্তু ব্যাপারটা আমাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। দেখো, জিমি ভ্যালেন্টাইন এই গল্পটির টাইটেলটা শুনেই বা টাইটেলটা পড়েই আমরা বুঝতে পারছি যে দিস স্টোরি ইজ অল অ্যাবাউট জিমি ভ্যালেন্টাইন। একজন ব্যক্তি, এই জিমি ভ্যালেন্টাইনকে না, এই জিমি ভ্যালেন্টাইন কিন্তু একজন সিধেল চোর, অর্থাৎ সোজা কথায় একজন পাতি চোর, যে কিনা চুরি করে সিন্দুক ভেঙে তার জীবিকা নির্বাহ করে। তো এই চোর, যে কিনা খুব দাগি একজন আসামি, বারবার জেল খাটে, কিন্তু জেল থেকে বেরোনোর পরে সে কিন্তু পুনরায় তার চুরি করবার পেশায় নিযুক্ত হয়। এই চোরের জীবনে বা এই চোরের একটা আলটিমেট ট্রান্সফরমেশন আসে, একটা সম্পূর্ণ পরিমাণে রূপান্তর আসে যখন এই চোর অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের সাথে এক যুবতী নারীর দেখা হয়, অ্যানাবেল অ্যাডামস। এই যুবতী নারীর প্রেম বা ভালোবাসা কিন্তু এই জিমিকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেয় এবং তার সেই ট্রান্সফরমেশনটা কিন্তু এই লাভ বা ভালোবাসা বা প্রেমের কারণেই আসে। কিন্তু গল্পের পরিণতিতে বা গল্পের শেষে এমন একটা সিচুয়েশনে জিমি ভ্যালেন্টাইন পড়ে যায়, যে সিচুয়েশনের কারণে তার যে এই ট্রান্সফরমেশনটা, এই রূপান্তরটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে বসে। কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট, অর্থাৎ গল্পের এন্ডিংয়ে গিয়ে আমরা দেখতে পাই যে সেই ট্রান্সফরমেশনটা একজন পুলিশ ইন্সপেক্টর, একজন ডিটেকটিভ, একজন এমিনেন্ট পুলিশ ইন্সপেক্টরের কারণে সেই ট্রান্সফরমেশনটা আবার রিট্রিভড হয়। তাহলে জিমি ভ্যালেন্টাইনের গল্পের মুখ্য থিমটা কি না, একজন চোরের ট্রান্সফরমেশন ডিউ টু লাভ, এবং সেই ট্রান্সফরমেশনটা কি করে পুনরায় রিট্রিভড হলো সেটা নিয়ে কিন্তু আমাদের গল্প। এই কারণেই জিমি ভ্যালেন্টাইন গল্পটির কিন্তু প্রথমে টাইটেল ছিল রিট্রিভড রিফরমেশন, অর্থাৎ এমন একটি রিফরমেশন যেটাকে রিট্রিভ করা হয়। তাহলে এই হলো আমাদের গল্পটি অতি সংক্ষেপে। এই গল্পের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট ফিচার, যেটা প্রথম দিকে তোমাদেরকে না বললেই নয়, যে গল্পটি আরও একটি কারণে ইন্টারেস্টিং, তার কারণ ও হেনরি অর্থাৎ উইলিয়াম সিডনি পটারের নিজের ব্যক্তিগত জীবনের কিছু চিত্র কিন্তু আমরা জিমি ভ্যালেন্টাইন ক্যারেক্টারটির মধ্যে পাই। বেসিক্যালি জিমি ভ্যালেন্টাইন একজন দাগি চোর, সে বারবার জেলে গেছে। ঠিক একই রকমভাবে ও হেনরিও কিন্তু তার নিজের জীবনে প্রিজনে অর্থাৎ জেলে কিন্তু খানিকটা সময় কাটিয়েছিলেন, এবং এও মনে করা হয় যে যখন ও হেনরি তিনি ওই বন্দি দশা কাটাচ্ছিলেন জেলে, তখন ঠিক এই রকম ধরনেরই একজন চোরের সাথে আলাপ হয়, যে চোরকেই পরবর্তীকালে হয়তো তিনি জিমি ভ্যালেন্টাইন নাম দিয়ে এই গল্পের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকেন। এছাড়াও জিমি ভ্যালেন্টাইন যেমন গল্পে তার নিজের নাম পরিবর্তন করবে, ও হেনরিও কিন্তু তার নিজের নাম পরিবর্তন করেছিলেন, এবং ব্যাংক সম্পর্কে যেমন জিমি ভ্যালেন্টাইনের অনেক বেশি নলেজ রয়েছে বা জ্ঞান রয়েছে বা ইনফরমেশন থাকে জিমি ভ্যালেন্টাইনের কাছে, ঠিক একই রকমভাবে ও হেনরিও কিন্তু ব্যাংকিং সম্পর্কে কিন্তু বেশ কিছু ইনফরমেশন রাখতেন। তাহলে সেই হিসেবে এই গল্পটি খানিকটা সাবজেক্টিভ কিছু চিত্র কিন্তু আমরা পেয়ে যাই। এছাড়াও এই গল্পটির মধ্যে শর্ট স্টোরি হওয়ার যাবতীয় বৈশিষ্ট্য কিন্তু এই গল্পটি ফুলফিল করে। দেখো, একটা শর্ট স্টোরি বা ছোট গল্পের কি বৈশিষ্ট্য না, গল্পটি প্রাথমিকভাবে ছোট হবে, বিকজ ইটস আ শর্ট স্টোরি, এবং যেহেতু এটা একটি ছোট গল্পের মধ্যে চরিত্র সংখ্যাও কিন্তু খুব সীমিত হবে। একটি নির্দিষ্ট এবং সিঙ্গল থিম বা টপিকের ওপর গল্পটি কিন্তু বেস করা হয়ে থাকবে। ঠিক এই ফিচারগুলো কিন্তু জিমি ভ্যালেন্টাইন ফুলফিল করে। এবং ছোট গল্পের সবথেকে বড় বৈশিষ্ট্য কি না, ছোট গল্পের এন্ডিংটা বা শেষটা যখন আমরা অ্যাজ আ রিডার পড়ব, তখন গল্পের শেষটা পড়ে কোথাও যেন একটা অতৃপ্তি বা একটা অসম্পূর্ণতা আমরা ফিল করব। কোনো ছোট গল্পই সেই অর্থে সার্থক ছোট গল্প নয় যদি সেই ছোট গল্পটি গল্পের শেষে গিয়ে পাঠকের মনে সেই একটা অতৃপ্তি বা একটা ডিসস্যাটিসফ্যাকশন বা একটা কৌতূহল যদি ক্রিয়েট না করতে পারে। জিমি ভ্যালেন্টাইন গল্পের এন্ডিংটাও কিন্তু সেই অর্থে একেবারেই ছোট গল্পের বৈশিষ্ট্যটাকে ফুলফিল করে। এছাড়াও ও হেনরির লেখার যাবতীয় বৈশিষ্ট্য, তার লেখনের যাবতীয় বৈশিষ্ট্যও কিন্তু এই গল্পটিকে ভীষণভাবে ইন্টারেস্টিং করে তোলে। কি বৈশিষ্ট্য সেগুলো না, হিউমার অর্থাৎ হাস্যরস,
সাসপেন্স, একটা সাসপেন্সের পরিমণ্ডল কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। তার লেখা গল্পের মধ্যে আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা আনএক্সপেক্টেড এন্ডিং, অর্থাৎ এমন একটা এন্ডিং, গল্পের শেষটা বা পরিণতিটা এমন যে পরিণতিটা সম্পর্কে আমরা যখন অ্যাজ আ রিডার গল্পটি পড়ব তখন কিন্তু সেই পরিণতিটা কোনোভাবেই আমরা এক্সপেক্ট করতে পারবো না। তো এর সাথে সাথে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইনের আরও গল্পের মধ্যে আরও একটি ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য হলো ইউজ অফ আয়রনি। তাহলে জিমি ভ্যালেন্টাইন গল্পে ও হেনরির লেখনীর কোন কোন বৈশিষ্ট্য আমরা পেতে পারি? না, হিউমার পেতে পারি, সাসপেন্স পেতে পারি, ড্রামাটিক একটা অ্যাম্বিয়েন্স বা ড্রামাটিক কিছু পরিস্থিতি আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, একটা আনএক্সপেক্টেড এন্ডিং পেতে পারি এবং কিছু আয়রনিক্যাল সিচুয়েশন বা আয়রনিক্যাল স্টেটমেন্ট আমরা পেতে পারি। তাহলে এই হলো মোটামুটি আমাদের জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা। আই থিঙ্ক যে এই আলোচনাটা তোমাদেরকে খুব একটা বোর করেনি। আমরা যা যা বৈশিষ্ট্যগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম ও হেনরির লেখার বা লেখনীর, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা গল্পের যখন আমরা রিডিং পড়া শুরু করব এরপরে, সে সময় কিন্তু আমরা ভালো করে বুঝে নেব, পয়েন্ট আউট করতে করতে আমরা যাব, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইবার আমার মনে হয় যে গল্পটি আমরা পড়া শুরু করে দিই। তবে যেহেতু গল্পটি বেশ বড় একটি গল্প, মানে একটি ভিডিওতে কভার করাটা হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই গল্পটিকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। আজকে আমরা ফার্স্ট পার্টটা পড়বো এবং গল্পটিকে আমরা অন্য একটি ক্লাসে কমপ্লিট করব। তাহলে জিমি ভ্যালেন্টাইন গল্পটির ফার্স্ট পার্টটা আমরা পড়া শুরু করে দিই। ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং কিন্তু শব্দগুলির পাশেই দেওয়া রয়েছে, তোমরা পড়ার সাথে সাথে একটু সেগুলিকে পয়েন্ট আউট করে নিতে পারো। এনিওয়েজ, a guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers. একজন প্রহরী অর্থাৎ জেলের প্রহরী জেলের জুতোর কারখানায় উপস্থিত হলো, যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স, যেখানে জিমি ভ্যালেন্টাইন অত্যন্ত মনোযোগ সহকারে, সতর্কভাবে বা অক্লান্তভাবে জুতোর উপরের অংশগুলিকে সেলাই করছিল। আপার্স বলতে বোঝানো হচ্ছে জুতোর উপরের দিককার অংশ। অ্যান্ড এসকর্টেড হিম টু দি ফ্রন্ট অফিস, এবং সেই গার্ড এসে জিমি ভ্যালেন্টাইনকে পাহারা দিয়ে বা পথ দেখিয়ে সঙ্গে নিয়ে গেল জেলের সামনের অফিসে। দেয়ার দি ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, সেখানে জেলের ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ জিমির হাতে তার মুক্তিপত্রটি তুলে দিল, হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যে মুক্তিপত্রটি সেই দিনকেই সকালবেলা গভর্নরের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। জিমি took it in a tired kind of a way, জিমি সেই কাগজটি খুব ক্লান্তি সহকারে হাতে তুলে নিল। He had served nearly 10 months of a 4-year sentence, তার 4 বছরের সাজার মধ্যে প্রায় 10 মাস তার এই জেলে সাজা ভোগ করা হয়েই গেছে। He had expected, সে আশা করেছিল, to stay, যে সে এই জেলে থাকবে only about 3 months at the longest, খুব বেশি হলে মাত্র 3টি মাস। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the Steyr, it is hardly worthwhile to cut his hair. জিমি ভ্যালেন্টাইনের মতন ব্যক্তি, বাইরে যার প্রচুর বন্ধু বান্ধব আছে, সে যখন জেলখানায় ঢোকে, অর্থাৎ স্টায়ার হচ্ছে আমেরিকান কলোকুয়াল একটা ইউজ, যার মানে হচ্ছে জেল। এই গল্পটির মধ্যে আমরা বেশ কিছু আমেরিকান কলোকুয়াল স্টাইলের ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডস আমরা পাবো। ওকে, তো স্টায়ার অর্থাৎ এখানে জেলখানা। তাহলে কি বলতে চাওয়া হচ্ছে না, জিমির মতন একজন ব্যক্তি যার কিনা জেলের বাইরে অনেক বন্ধু বান্ধব আছে, তারা যখন জেলখানায় ঢোকে তখন তার কেশাগ্র স্পর্শ করা সত্যিই সম্ভব নয়। অর্থাৎ প্রথমেই আমরা জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে খুব একটা ইন্টারেস্টিং, তার ক্যারেক্টার সম্পর্কে বা তার লাইফ সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফিচার জানতে পারলাম, যে জিমি ভ্যালেন্টাইন হচ্ছে এমন একজন চোর যার কিনা জেলের বাইরে অনেক বন্ধুবান্ধব আছে। এখানে বন্ধুবান্ধব বলতে মাইন্ড ইট, খুব ইনফ্লুয়েন্সিয়াল বন্ধুবান্ধব, এবং যে বন্ধুবান্ধবদের কারণে বা তাদের ইনফ্লুয়েন্সের কারণে জিমির মতন লোক যখন জেলে ঢোকে তখন কিন্তু খুব বেশি দিন জিমিকে জেলে থাকতে হয় না। জেল বা দেশের আইন কিন্তু জিমির মতন চোরেদের কেশাগ্র স্পর্শ করতে পারে না। নাও ভ্যালেন্টাইন সেড দি ওয়ার্ডেন, ই উইল গো আউট ইন দ্য মর্নিং। এইবার ওয়ার্ডেন জিমিকে উদ্দেশ্য করে বললেন, তাহলে ভ্যালেন্টাইন, সকালবেলা তুমি এখান থেকে বেরোবে তো? ব্রেস আপ অ্যান্ড মেক আ ম্যান অফ ইয়োর সেলফ, প্রস্তুত হও এবং নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি করো, গড়ে তোলো। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, মনের দিক থেকে বা হৃদয়ের দিক থেকে তুমি তো একদমই খারাপ কোনো মানুষ নও। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট,
সিন্দুক ভাঙাটা বন্ধ করো এবং সোজা সরলভাবে জীবনযাপন করো। তাহলে দেখো, ওয়ার্ডেনের কথা থেকে জিমি সম্পর্কে আমরা আরও একটা ইনফরমেশন প্রথমেই পেলাম। এই যে ওয়ার্ডেন জিমির উদ্দেশ্যে বলছে, ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, অর্থাৎ মনের দিক থেকে তুমি তো খারাপ লোক নও। তাহলে আমরা বুঝতে পারলাম কি না, জিমি যতই চোর হোক না কেন, সে কিন্তু মনের দিক থেকে একজন ভালো মানুষ। মি, সেড জিমি ইন সারপ্রাইজ। ওয়ার্ডেনের এই কথা শুনে জিমি যেন খুব অবাক হয়ে ওয়ার্ডেনকে উল্টে প্রশ্ন করলো, মি, আমাকে আমাকে বলছেন? ওয়াই, আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ। কি যে বলছেন, আমি তো আমার জীবনে কোনোদিন কোনো সিন্দুক ভাঙিনি। ওহ নো, লাফড দি ওয়ার্ডেন, অফকোর্স নট। জিমির এই কথা শুনে ওয়ার্ডেন হেসে ফেলে বললেন, ও না না না, নিশ্চয়ই নয়। লেটস সি নাও, তাহলে দেখা যাক ব্যাপারটা একটু। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? তাহলে স্প্রিংফিল্ডের চুরির ঘটনায় তোমাকে বাবা কেন জেলে পোড়া হলো? Was it because you wouldn't prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society? তাহলে কি সমাজের উঁচু স্তরের কোনো মানুষের বিরাগভাজন হওয়ার আশঙ্কায় তুমি নিজের নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারোনি, তাই জন্যই কি তোমার জেল হলো? অর ওয়াজ ইট সিম্পলি আ কেস অফ আ মিন ওল্ড জুরি দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ? নাকি এটা কোনো নীচ মানসিকতা সম্পন্ন কোনো বুড়ো জুরির কারসাজি যে তোমাকে দোষী বানিয়ে সাজা দিয়ে দেওয়া হলো? ইটস অলওয়েজ ওয়ান অর দি আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। সর্বদাই এই তোমাদের মতো নির্দোষ অপরাধীদের ক্ষেত্রে এমনই কোনো না কোনো কারণ থাকে। অর্থাৎ জেলের ওয়ার্ডেন কিন্তু জিমিকে একটু আইরনিক্যালি, একটু টন্ট করে বলতে চাইলো যে তোমাদের মতন লোক সবসময় এমনই অপরাধী যে তোমাদের কোনোদিন কোনো দোষ থাকে না। নিশ্চয়ই কোনো না কোনো কারণে খুব ভুল করে, ষড়যন্ত্র করে তোমার এগেনস্টে কারুর কেউ প্রতিশোধ নিতে চেয়ে অ্যাজ ইফ তোমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি তো কোনোদিন সিন্দুক ভাঙোইনি, তুমি তো খুব নিষ্পাপ নিপাট একজন ভালো মানুষ, তাই না? মি, সেড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। ওয়ার্ডেনের এই যাবতীয় কথাবার্তা শোনবার পরেও জিমি তখনও এক নিপাট ভালো মানুষের মতন মুখ করে বলে উঠল, মি, আমি আমাকে বলছেন? ওয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। কি যে বলেন ওয়ার্ডেন, আমি তো আমার জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে যাইনি। টেক হিম ব্যাক ক্রোনিন, স্মাইল দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেনও বুঝলেন যে জিমির মতন ব্যক্তিকে এই সমস্ত সৎ উপদেশ দেওয়াটা বৃথা, তাই তিনি একটু হেসে বললেন ক্রোনিন নামক একজন প্রহরীকে যে, ক্রোনিন, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোজ, এবং ওকে বাইরে যাবার পোশাক পরিচ্ছদ দিয়ে দিও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টায় ওকে ওর জেলের কক্ষ থেকে তালা খুলে ওকে নিয়ে এসো। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং ওকে আমার সামনের অফিসে অর্থাৎ জেলের অফিসে নিয়ে এসো। বুলপেন কিন্তু একটি বেসবল খেলবার সঙ্গে কথাটি কিন্তু ভীষণভাবে রিলেট করা যায়, তবে এক্ষেত্রে বুলপেন কথাটি হচ্ছে বলতে কি মিন করা হচ্ছে না, জেলেতে ওয়ার্ডেনের অফিসটাকে মিন করা হচ্ছে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। যখন জিমি চলে যাচ্ছিল তখনও ওয়ার্ডেন পিছন থেকে বলে উঠলেন যে, ভ্যালেন্টাইন, একবার আমার পরামর্শটা বা উপদেশটা কিন্তু একটু ভেবে দেখো। At a 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. পরের দিনকে সকালবেলা 7:15 জিমি এসে দাঁড়ালো ওয়ার্ডেনের বাইরের অফিস ঘরে। He had on a suit of the villainously fitting. তার পরনে ছিল এমন একটি স্যুট যেটা ছিল ভীষণভাবে বেখাপ্পা বা ঢলঢলে। রেডিমেড ক্লোজ, যে স্যুটটা তৈরি হয়েছিল রেডিমেড কাপড় দিয়ে, অ্যান্ড আ পেয়ার অফ দি স্টিফ স্কুইকি শুজ দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্টস। এবং তার পায়ে ছিল খুব শক্ত চামড়ার তৈরি এমন একটি জুতো যেটি পরে হাঁটলে কিচকিচ করে বা ক্যাচক্যাচ করে আওয়াজ হয়, এবং এই সমস্ত জিনিসগুলো কিনা স্টেট অর্থাৎ রাজ্য বা দেশ প্রদান করে সেই সমস্ত মুক্তিপ্রাপ্ত বাধ্যতামূলক অতিথিদেরকে। অর্থাৎ এখানে কয়েদি বা যারা অপরাধী তাদেরকে বলা হচ্ছে, খুব মজা করে বলা হচ্ছে উইথ আ টিন্ট অফ হিউমার, যে কম্পালসারি গেস্টস। কম্পালসারি মানে কিন্তু বাধ্যতামূলক, আর গেস্ট মানে অতিথি। অর্থাৎ এরা এমনই অতিথি যারা কিনা স্টেট বা দেশের কাছে বা দেশের আইনের কাছে কিন্তু কম্পালসারি। তো এই কম্পালসারি গেস্ট বা কয়েদিদেরকে যখন জেল থেকে মুক্ত করে দেওয়া হয়, তখন দেশ বা আইন বা দেশের আইন অনুযায়ী তাদেরকে কিছু জিনিস প্রদান করা হয়। তার কিছু কিছু এক্সাম্পলস আমরা পেয়ে গেছি, অর্থাৎ একটা বেখাপ্পা স্যুট দেওয়া হয়, তার পরনে পায়ে একটা জুতো দিয়ে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র তাকে দেওয়া হয়। The clerk handed him a railroad ticket
and the $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. ও হেনরির লেখার একটি বৈশিষ্ট্য আমরা প্রথমেই বলেছিলাম, আয়রনি অর্থাৎ শ্লেষ। তার প্রথম উদাহরণটা কিন্তু আমরা এই লাইনের মাধ্যমে পেতে পারি। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেলরোড টিকিট। জেলের যে কেরানি জিমির হাতে একটি রেলের টিকিট তুলে দিল, অ্যান্ড দি $5 বিল এবং $5 একটি নোট তুলে দিল, উইথ হুইচ যে দুটি জিনিসের দ্বারা দ্য ল এক্সপেক্টেড দেশের আইন আশা করে হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন্টু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। যে জিমির মতন ব্যক্তিরা এই $5 টাকা বা রেল রোডের টিকিট বা রেল টিকিট বা ওই ধরনের স্যুট বা জুতো পরে নিজেদেরকে সমাজে পুনর্বাসন তাদের সম্ভব হবে এবং তারা তাদের নাগরিকত্ব বজায় রাখবে এবং ধীরে ধীরে সমাজে উন্নতি করবে। অর্থাৎ দিস ইজ আ ভেরি আয়রনিক্যাল স্টেটমেন্ট, কারণ খুব স্বাভাবিকভাবেই একজন জেল ফেরত কয়েদি বা আসামির কাছে কিন্তু যে জিনিসগুলো স্টেট বা দেশের আইন তাদেরকে দেয় সেই জিনিসগুলির দ্বারা কিন্তু একজন জেল ফেরত কয়েদি বা আসামি কোনোভাবেই সমাজে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে না। এখানেও কিন্তু একটা আয়রনিক্যাল ব্যাপার রয়েছে, কারণ দেখো আমরা জেল বা প্রিজন এই কথাটির বাংলা কি জানি না, সংশোধনাগার। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো কয়েদিকে কিন্তু জেলে পাঠানো হয় তাদেরকে সাজা দেওয়ার জন্য নয়, রাদার তাদেরকে সংশোধন করবার জন্য। কিন্তু এটা আমাদের সমাজ বলো, আমেরিকান সোসাইটি বলো, সব ক্ষেত্রেই কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে ব্যক্তি জেলে যাচ্ছে সংশোধিত হওয়ার জন্য, হয়তো তাদের মধ্যে 90% লোকের মধ্যে সংশোধন হয় না, কিন্তু যদি 10% লোকের মধ্যেও সেই সংশোধনটা আসে, তারা যখন জেল থেকে বেরিয়ে আসে কিন্তু সমাজ তাদেরকে কিন্তু সেই সুযোগটা করে দেয় না যে এরপর থেকে তারা সৎভাবে অনেস্টভাবে জীবনযাপন করবে। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা অ্যাসপেক্ট। তবে জিমির মতন ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল নয়, কারণ জিমি এমনই একজন চোর, তার নিজের সংশোধিত হওয়ার বা সংশোধন নিজের মধ্যে আনবার কোনো মানসিকতা বা কোনো প্রবৃত্তিই নেই। সে তার চৌর্যবৃত্তি পেশাটাকে কিন্তু ভীষণভাবে অ্যাকসেপ্ট করেই নিয়েছে এবং সে সেখানেই স্টিক করে থাকতে চায়। ফলে জেল বা আইনের পক্ষে কিন্তু জিমির মতন ব্যক্তির মধ্যে সেই সংশোধন আনা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তথাপি লেখকের কথা অনুযায়ী যদি কোনো ব্যক্তি সংশোধিত হয়েও যায়, তার পক্ষেও কিন্তু স্টেট বা আইন বা দেশের আইন তাদেরকে যা যা জিনিসপত্র দিয়ে আশা করছে যে তারা সংশোধিত হয়ে খুব সৎভাবে জীবনযাপন করবে, ওই সমস্ত সামান্য জিনিসের দ্বারা কিন্তু সেটা সম্ভব নয়। সো দিস ইজ দি আইরনি। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। জেলের ওয়ার্ডেন জিমির হাতে একটি সিগার তুলে দিল এবং জিমির সাথে হ্যান্ডশেক করলেন। ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books pardoned by governor। 9762 নম্বর কয়েদি ভ্যালেন্টাইন অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের নাম জেলের খাতায় নথিভুক্ত হলো এবং তার নামের পাশে লেখা হলো যে গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। এবং এরপরই জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে রোদ ঝলমলে বাইরের জগতে পা রাখল। Disregarding the song of the birds, the waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. জেল থেকে বেরিয়েই পাখিদের গান, দোদুল্যমান সবুজ গাছপালা এবং ফুলেদের সুগন্ধকে অগ্রাহ্য করে উপেক্ষা করে জিমি সোজা রওনা দিল একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এইখান থেকেও কিন্তু জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে আরও একটা ইন্টারেস্টিং একটা তথ্য আমরা পেতে পারি। দেখো, জিমি ইজ নট অ্যাট অল আ ভেরি রোম্যান্টিক কাইন্ড অফ আ পার্সন। অর্থাৎ এই যে খুব সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশ বা সৌন্দর্য, ফুলের গন্ধ, পাখিদের গান, খুব চারদিকে সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিনে সবুজ গাছেদের বাতাসে দোদুল্যমান অবস্থা, এই সব কিছু কিন্তু জিমিকে ভীষণভাবে কোনোভাবেই অ্যাকচুয়ালি অ্যাপিল করতে পারলো না। জিমির মধ্যে এই ধরনের জিনিসের প্রতি কিন্তু কোনো সেন্টিমেন্ট বা কোনো ইমোশন নেই। রাদার জেল থেকে বেরিয়েই সে সোজা রওনা দিল কোন দিকে? রেস্টুরেন্টের দিকে। দ্যাট শোজ যে এতদিন পর্যন্ত জিমি জেলেতে যে ধরনের খাবার দাবার পেয়েছিল সেটা তাকে খুব একটা স্যাটিসফাই করতে পারেনি। তাই জেল থেকে বেরোনোর সাথে সাথে সে যাচ্ছে রেস্টুরেন্টে, যার মাধ্যমে জিমির সেই মেটেরিয়ালিস্টিক মানসিকতা বা মেন্টালিটির পরিচয় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। There he tasted the first sweet joys of liberty in the shapes of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a grade better than the one the warden had given him.
সেখানে গিয়ে অর্থাৎ সেই রেস্টুরেন্টে গিয়ে জিমি তার স্বাধীনতার প্রথম মিষ্টি আনন্দটি উপভোগ করলো ঝলসানো মুরগি বা চিকেনের মাধ্যমে। তার সাথে ছিল এক বোতল হোয়াইট ওয়াইন এবং তারপরেই এলো এমন একটি সিগার যেটা ওয়ার্ডেনের দেওয়া সিগারের থেকে ছিল কিন্তু বেশ উন্নত মানের। তাহলে এখানেও আবার দেখো আমরা জিমি সম্পর্কে আরও একটা ইন্টারেস্টিং একটা ফিচার তার চরিত্র সম্পর্কে পাচ্ছি, যে এই যে বলা হচ্ছে না যে ওয়ার্ডেন একটু আগেই জিমি জেল থেকে বেরোনোর সময় জিমিকে একটি সিগার দিয়েছিল, কিন্তু জিমি নিজে যখন একটি সিগার কিনে খাচ্ছে সেই সিগারটা ওয়ার্ডেনের দেওয়া সিগারের থেকে কিন্তু অনেক বেটার কোয়ালিটির। এর মানে জিমি কিন্তু ভীষণভাবে একজন শৌখিন ব্যক্তি, সে তার নিজের লাইফস্টাইল কিন্তু ভীষণ খুব পলিশড সফিস্টিকেটেড ওয়েতে মেনটেন করে। জেলের ওয়ার্ডেন যে ধরনের সিগার খায় জিমি তার থেকে অনেক বেটার কোয়ালিটির সিগার খায়। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপো। সেখান থেকে সে খুব অলসভাবে রওনা দিল ডিপোর দিকে। ডিপো বলতে বোঝানো হচ্ছে একটি ছোট রেল স্টেশন। হি টসড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর। সেই রেল স্টেশনের দরজার কাছে একজন অন্ধ ব্যক্তি যে কিনা তার টুপিটা সামনে রেখে ভিক্ষা চাইছিল, সেইখানে সে গিয়ে একটি পয়সা ছুঁড়ে দিল অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তারপরে সে তার নির্দিষ্ট ট্রেনে উঠে পড়ল। 3 hours set him down in a little town near the state line. ট্রেনে 3 ঘন্টা যাত্রা করবার পরে রাজ্যের সীমানা বরাবর একটি ছোট্ট শহরে গিয়ে সে নামলো। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. সেই শহরে গিয়ে সে মাইক ডোলান নামক একজন ব্যক্তির ক্যাফেতে বা রেস্তোরাঁয় গেল এবং সেখানে গিয়ে সে মাইকের সাথে হ্যান্ডশেক করলো, যে মাইক সেই সময় তার সরাইখানা বা তার রেস্তোরাঁর বারের পিছনে একাই ছিল। Sorry, couldn't make it sooner, Jimmy, me boy, said Mike. মাইক জিমিকে দেখেই বলল, সরি জিমি, এর আগে না আমরা আর করতে পারলাম না। দেখো এখানে লেখা রয়েছে মি বয়। মি বয়টা কিন্তু আমেরিকান কলোকুয়াল ইউজ, যার ব্রিটিশ যদি আমরা সেরকমভাবে পড়তে চাই তাহলে এটা কিন্তু হবে মাই বয়, অর্থাৎ ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটা মাই বয়, আমেরিকান কলোকুয়াল ইউজ, তাই জন্য এখানে মি বয় কথাটা লেখা রয়েছে। তাহলে প্রথমেই মাইক জিমিকে দেখেই বলল যে সরি জিমি, সে দুঃখ প্রকাশ করলো, ক্ষমা চাইলো জিমির কাছে, কারণ সে বলছে এর আগে আমরা আর করতে পারলাম না। এর আগে আর করতে পারলাম না তার মানে কি না, এর আগে মাইকের মতন বন্ধু বান্ধবরা জিমিকে জেল থেকে বার করতে পারেনি, তার জন্যই সে জিমির কাছে ক্ষমা চাইছে। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট। আসলে স্প্রিংফিল্ড থেকে একটা বেশ বড় প্রতিবাদ উঠেছিল, যে প্রতিবাদের বিরোধিতা আমাদেরকে করতে হয়েছিল। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বকড, এবং গভর্নরও কিন্তু প্রায় উপেক্ষাই করছিলেন ব্যাপারটিকে, অর্থাৎ তিনিও কিন্তু প্রায় থমকে গেছিলেন তোমাকে জেল থেকে মুক্তিপত্র দেবার ব্যাপারে আদেশ দিতে বা স্বাক্ষর করতে। ফিলিং অলরাইট, ঠিক আছো তো এখন? অর্থাৎ এই যে একটু আগে মাইক জিমিকে বলল আগে বার করতে পারিনি, এবং আমরা প্রথমেই জেনেছি যে জিমি এক্সপেক্ট করেছিল মাত্র 3 মাস থাকবে, ওয়্যারাস তাকে জেলে 10 মাসের কাছাকাছি তাকে থাকতে হয়েছে। তো কেন থাকতে হয়েছে, কেন এতটা দেরি হলো, তার রিজন কিন্তু মাইক ডোলান জিমিকে বলে দিচ্ছে যে যখনই জিমিকে জেল থেকে ছাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া শুরু হলো, তখনই স্প্রিংফিল্ডের লোকজনেরা কিন্তু যাদের কাছে জিমি একজন অত্যন্ত ইনফেমাস চোর, সেই চোরকে যখন জেল থেকে ছাড়ানোর প্রস্তুতি শুরু হলো তারা কিন্তু প্রতিবাদ করে, এবং তার ফলে জিমির বন্ধু বান্ধবরা কিন্তু একটু থমকে যায়, এবং গভর্নরও কিন্তু ভয় পেয়ে পুরো ব্যাপারটাকে উপেক্ষা করবার চেষ্টা করেছিলেন, তার জন্যই কিন্তু এই দেরিটা হয়। ফাইন সেড জিমি, গট মাই কি? জিমি উত্তর দিল, হ্যাঁ আমি একদম ঠিক আছি, চাবিটা আছে আমার। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। মাইক ডোলানের কাছ থেকে সে তার ঘরের চাবিটা নিয়ে সেই সরাইখানা বা হোটেল বা রেস্তোরাঁর দোতলায় গেল। আনলকিং দ্য ডোর অফ আ রুম অ্যাট দ্য রিয়ার, সেখানে গিয়ে একদম পিছনের দিকের একটা দরজার তালা সে খুলল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। প্রত্যেকটা জিনিস তখনও ঠিক একই অবস্থায় ছিল যেমনটি সে রেখে গিয়েছিল। There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. মেঝের ওপর তখনও পড়েছিল বেন প্রাইসের জামার কলারের বোতামটা, যেটা বিখ্যাত গোয়েন্দাটির শার্টের কলার থেকে ছিঁড়ে পড়ে গিয়েছিল জিমিকে গ্রেপ্তার করার জন্য তার সঙ্গে যখন ধস্তাধস্তি হয়েছিল সেই সময়। Pulling out from the wall a folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা টেনে নামিয়ে জিমি দেওয়ালের প্যানেলটিকে সরিয়ে একটা ধুলোয় ঢাকা সুটকেস টেনে বের করে আনলো।
He opened this and gazed fondly at the finest set of burglar's tools in the east. সুটকেসটা খুলে পরম ভালোবাসা সহ দৃষ্টিতে সিঁধেল চোরের প্রয়োজনীয় প্রাচ্যের সবচেয়ে সুন্দর যন্ত্রপাতির সেটের দিকে জিমি তাকিয়ে রইল। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, সব দিক থেকে সম্পূর্ণ একটা সেট ছিল এটি, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যে যন্ত্রপাতিগুলি তৈরি হয়েছিল বিশেষ করে শান দিয়ে কঠিন করা জং নিরোধক স্টিল দিয়ে। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, সাম্প্রতিকতম নকশা বা ডিজাইন ড্রিলের, ড্রিল বলতে তুরপুন, পাঞ্চেস ছিদ্র করবার যন্ত্র, ব্রেসেস অ্যান্ড বিটস তুরপুন ঘোরাবার যন্ত্র, জিমিজ ছোট ছোট ধাতুর শাবল, ক্ল্যাম্পস সাঁড়াশি জাতীয় যন্ত্র, অ্যান্ড অগার্স, অগার্স বলতেও বোঝানো হয় ড্রিল মেশিনের মতনই আরও একটি যন্ত্র বা তুরপুন, তবে এটা একটু বড় ধরনের, উইথ 2 or 3 নভেলটিস, এর সাথে ছিল বেশ কিছু দু একটি অভিনব জিনিসপত্র বা অভিনব যন্ত্রপাতি, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যে যন্ত্রপাতিগুলি জিমি নিজে আবিষ্কার করেছে, ইন হুইচ হি টুক প্রাইড, এবং যে যন্ত্রপাতিগুলিকে নিয়ে জিমি কিন্তু মনে মনে ভীষণভাবেই অহংকার বা গর্ববোধ করে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম না, সেই সুটকেসের মধ্যে নর্মাল যে সমস্ত চোরেদের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে তা তো রয়েছে, তার সাথে এমন কিছু যন্ত্রপাতি রয়েছে দু একটি যেটা জিমি নিজে আবিষ্কার করেছে। তাহলে তার কোয়ালিটিটা যে কোনো অন্যান্য গড়পড়তা সাধারণ সিঁধেল চোরেদের থেকে কিন্তু অনেকটাই আলাদা। এখনো পর্যন্ত আমরা জিমিকে কিন্তু কীরকমভাবে পেয়েছি, জিমি একজন অত্যন্ত এমন একটা ক্যারেক্টার যার মধ্যে সেন্স অফ হিউমার রয়েছে। ওয়ার্ডেনের সঙ্গে যখন তার কথা হচ্ছিল তার সেন্স অফ হিউমারের পরিচয় আমরা পেয়েছি, যখন সে খুব ব্ল্যাঙ্কলি নিপাট ভালো মানুষের মতন ওয়ার্ডেনের কথার উত্তর দিচ্ছিল। তারপরে আমরা জানতে পেরেছি জিমি কিন্তু খুব একটা ইমোশনাল কাইন্ড অফ আ পার্সন নয়, প্রকৃতি, ন্যাচারাল বিউটি এগুলো জিমিকে অ্যাপিল করে না, সে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে বিলং করে এবং মেটেরিয়ালিস্টিক প্লেজারই তাকে অ্যাপিল করে। তার জন্যই সে ব্রয়েল চিকেন, ওয়াইন, ভালো সিগার ইত্যাদি ইত্যাদি সে খেয়েছে রেস্টুরেন্টে গিয়ে। তারপরে আমরা কি জানছি, যেটা আরেকটা দুর্দান্ত কোয়ালিটি জিমির, যে জিমির কিন্তু সমাজের খুব উঁচু মহলে তার পরিচয়, উঁচু মহলের লোকজনেরা কিন্তু তার বন্ধুবান্ধব, সেই কারণেই গভর্নর জিমির মুক্তিপত্রে সাইন করছে, অর্থাৎ জিমির ওঠা বসাটা কিন্তু সমাজের উঁচু স্তরের মানুষদের সাথে। জিমির মধ্যে সেই ইন্টেলিজেন্স, ইনোভেটিভ আইডিয়াসও কিন্তু রয়েছে, যে কারণে সে চুরি করবার জন্য বা তার পেশার সুবিধার জন্য বেশ কিছু যন্ত্র নিজে আবিষ্কার পর্যন্ত করে নিয়েছে। তাই আমরা খুব সহজেই বলতে পারি যে জিমি কিন্তু সাধারণ কোনো গড়পড়তা সিঁধেল চোর একেবারেই নয়। Over $900 they had cost him to have made at একটা ড্যাশ রয়েছে a place where they make such things for the profession। লেখক বলছেন যে প্রায় $900 বেশি টাকা পয়সা লেগেছিল এই যন্ত্রপাতিগুলি তৈরি করতে, সেই জায়গায় অ্যাক্ট বলে দেখো একটা ড্যাশ দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সেই জায়গাটির নাম মেনশন করবার কথা, তার কারণ তারপরে রয়েছে আ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, যে এমন একটি জায়গা যেখানে কিনা এই ধরনের জীবিকা বা পেশার জন্য এই ধরনের যন্ত্রপাতিগুলি প্রস্তুত করা হয়। কিন্তু এখানে ইন্টারেস্টিংলি জায়গাটির নামটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। কেন রাখা হয়েছে তোমরা বলতে পারবে কি, বা ভেবে দেখেছো কি কোনোদিন? বেসিক্যালি ব্যাপারটা কি না, এটা কিন্তু একটা হিউমারাস একটা ব্যাপার, এটা খুব মজা করে ও হেনরি এই ইউজটা এখানে করেছেন। তিনি কিন্তু ওখানে জায়গাটির নামটা ইন্টেনশনালি মেনশন করেননি, অ্যাজ ইফ ইন অর্ডার টু মেক আস বিলিভ, যে আমাদের মধ্যে রিডার্সদেরকে বিশ্বাস করানোর জন্য, মজা করে অবভিয়াসলি, যে এমন ওই জায়গাটার নাম তিনি ইচ্ছে করে মেনশন করছেন না, তার কারণ ওই জায়গাটা অ্যাজ ইফ রিয়েলি এক্সিস্ট করে, সেখানে এই ধরনের চুরির জিনিসপত্র তৈরি হয়। তাই আমরা পাঠকেরা, রিডার্সরা যদি সেই জায়গাটার নাম জেনে যাই এবং আমরা যদি পুলিশকে ইনফরমেশনটা দিয়ে দিই, তাহলে পুলিশ তো সেখানে যাবে, গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে দিতে পারে। তার জন্যই কিন্তু জায়গাটির নামটা ওখানে মেনশন করানি। অবভিয়াসলি এটা একটা হিউমারাস একটা ইউজ, খুব ইন্টারেস্টিং, খুব মজার একটা ইউজ বাই ও হেনরি। In half an hour, Jimmy went downstairs and through the cafe. 8 ঘন্টার মধ্যে জিমি নিচে নেমে এলো এবং সেই ক্যাফেতে গিয়ে প্রবেশ করলো। He was now dressed in tasteful and well-fitting clothes. এইবার কিন্তু তার পরনে ছিল অত্যন্ত রুচিসম্মত এবং ঠিকঠাক মাপের পোশাক আশাক, and carried his dusted and clean suitcase in his hand, এবং তার হাতে ছিল ধুলো ঝাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা তার সেই সুটকেসটি। Got anything on? asked Mike Dolan genially. মাইক ডোলান জিমিকে দেখে অত্যন্ত সহৃদয়ভাবে প্রশ্ন করলেন, কিছু ভেবেছো কি? গট এনিথিং অন, অর্থাৎ এবার কি করবে কিছু ভেবেছো কি? মি,
সেড জিমি ইন আ পাজল টোন। জিমি আবার সে একটা খুব পাজলড, একটা হতভম্ব হয়ে গেছে এমন একটা টোনে বা গলার স্বরে বলে উঠল, আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো বুঝতে পারছি না। আই অ্যাম রিপ্রেজেন্টিং দি নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজলড হুইট কোম্পানি। উল্টে সে কি বলছে মাইক ডোলানকে, যে না আমি তো ভেবেছি যে আমি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজলড হুইট কোম্পানি নামক একটি কোম্পানি, যে কোম্পানি বিস্কুট তৈরি করে বা এই ধরনের জিনিস তৈরি করে, খাবার জিনিস, সেই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি কাজ করব। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট, জিমির এই অত্যন্ত হিউমারাস মজার স্টেটমেন্টটা বা বক্তব্যটা মাইক ডোলানকে এতটাই আনন্দিত করলো যে জিমি হ্যাড টু টেক আ সেলজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট, যে জিমিকে সেইখানে দাঁড়িয়েই সেলজার অর্থাৎ একটি সোডা জাতীয় পানীয় এবং তার সাথে দুধ ওই স্থানে দাঁড়িয়েই খেতে হলো। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। জিমি কিন্তু কোনো সময় কোনো কঠিন পানীয় কিন্তু পান করতো না, অর্থাৎ হার্ড ড্রিঙ্কস বলতে বোঝানো হচ্ছে যে কোনো অ্যালকোহলিক কোনো একটি ড্রিঙ্কের কথা। A week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. জিমি ভ্যালেন্টাইন অর্থাৎ ৯৭৬২ নম্বর কয়েদি জিমি ভ্যালেন্টাইনের জেল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরেই ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ড জায়গায় একটা অত্যন্ত নিখুঁত সিন্দুক চুরির ঘটনা ঘটল, উইথ নো ক্লু টু দি অথর। যে চুরির মাধ্যমে বা যে চুরির ঘটনায় কিন্তু এর অথর বা লেখক বা চোর সম্পর্কে কিন্তু কোনো সূত্রই খুঁজে পাওয়া গেল না। A scant $800 was all that was secured. এবং সেই চুরির ঘটনার পরে মাত্র অতি অল্প $800 মতন সেখান থেকে পুনরুদ্ধার করা হলো সেই সিন্দুক থেকে। 2 weeks after that, a patented improved burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500 currency, securities and silver untouched. এর 2 সপ্তাহ বাদে একটি উন্নত মানের পেটেন্ট প্রাপ্ত বা সত্ত্বপ্রাপ্ত সিধেল চোর প্রতিরোধক সিন্দুক ভাঙা হলো লোগানস্পোর্টে। যেন সিন্দুক নয়, মসৃণভাবে কেউ যেন পনির কেটেছে এমনভাবে। অর্থের পরিমাণ নগদ $1,500, অবশ্য দলিল, সঞ্চয়পত্র ইত্যাদি আবশ্যকীয় দলিল এবং রূপোয় হাত পড়েনি। That began to interest the rogue catchers. পরপরে দুটো চুরির ঘটনা ঘটায় রোগ অর্থাৎ বদমাইশ, ক্যাচার্স বদমাইশদেরকে যারা ধরে অর্থাৎ পুলিশ, তাদের কিন্তু আকর্ষণ, তারা কিন্তু এই দুটি চুরির ঘটনা ঘটবায় তারা কিন্তু মনোযোগ আকর্ষিত হলো। Then an old-fashioned bank safe in Jefferson City became active. তারপরই জেফারসন সিটিতে একটা ব্যাংকের পুরনো স্টাইলের বা পুরনো ফ্যাশনের সিন্দুক হঠাৎ করে নিজে থেকেই সক্রিয় হয়ে উঠল, and threw out of its crater an eruption of bank notes অ্যামাউন্টিং টু $5,000। এবং সেই সিন্দুকটি নিজে থেকেই সক্রিয় হয়ে উঠে তার গহ্বর থেকে প্রায় $5,000 মতন ব্যাংক নোটস যেন সে নির্গত করতে থাকলো। ওয়ান্স এগেন খুব হিউমারাস একটা ইউজ, কারণ কোনো ব্যাংকের সিন্দুক কিন্তু নিজে থেকেই সক্রিয় হয়ে তার ড্রয়ার বা তার গহ্বর থেকে অগ্নুৎপাতের মতন নোটগুলিকে উদ্গীরণ করতে তারা পারে না বা নির্গত করতে পারে না। বেসিক্যালি এখানেও কোনো না কোনো একজন ব্যক্তি এর পিছনে রয়েছে, যে ব্যক্তি বা যে চোরের কারণে রাদার সেই সিন্দুক থেকে কিন্তু $5,000 মতন নোটস অটোমেটিক্যালি সরে গেল সেখান থেকে। The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. ক্ষতির পরিমাণ এখন এতটাই বেশি হয়ে গেছিল যে পুরো বিষয়টা এবার বেন প্রাইসের তত্ত্বাবধানে আনবার যোগ্য হিসেবে উপনীত হলো। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. এই তিনটি চুরির ঘটনার যাবতীয় তথ্যাদি কম্পেয়ার করে বা তুলনা করে এক অত্যন্ত আশ্চর্যজনক সাদৃশ্য খুঁজে পাওয়া গেল এই তিনটি চুরির পদ্ধতিতে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ। বেন প্রাইস নিজে এই প্রত্যেকটা চুরি বা ডাকাতির স্থলগুলি তদন্ত করলেন, পরিদর্শন করলেন, অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে বলতে শোনা গেল, দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটা ওই শৌখিন জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ অর্থাৎ স্বাক্ষর। অর্থাৎ বেন প্রাইস একজন এমিনেন্ট পুলিশ ডিটেকটিভ, তিনি মন্তব্য করলেন যে এই প্রত্যেকটা চুরির পেছনে কিন্তু জিমি ভ্যালেন্টাইনের হাত রয়েছে। He has resumed business. ও পুনরায় কাজ শুরু করে দিয়েছে। Look at that combination knob.
জাকড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ রেডিশ ইন ওয়েট ওয়েদার। দেখো দেখো তোমরা সবাই দেখো ওই কম্বিনেশন নবটার দিকে, যে কম্বিনেশন নবটা ঠিক যেন বৃষ্টি ভেজা মাটি থেকে মূলো যেমনভাবে তোলাটা সহজ, ঠিক সেরকমভাবেই ওই কম্বিনেশন নবটাকেও সিন্ধুকের দরজা থেকে ঝাঁকুনি দিয়ে টেনে বার করে নেওয়া হয়েছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। একমাত্র জিমির কাছেই রয়েছে ওই প্রকৃতির ক্ল্যাম্প বা সাঁড়াশি জাতীয় যন্ত্রটি, যার মাধ্যমে এই এত সহজে কম্বিনেশন নবটিকে উপড়ে নেওয়া যায়। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট। এবং দেখো কি মসৃণভাবে, কি পরিষ্কারভাবে সিন্ধুকের দরজার ওই হুড়কোগুলোকে উপড়ে নেওয়া হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমিকে কোনো সময় সিন্ধুকের দরজার গায়ে একটার বেশি ড্রিল করতে হয় না, অর্থাৎ তুরপুন দিয়ে ফুটো করতে হয় না। ইয়েস, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। হ্যাঁ, আমার তো যা মনে হচ্ছে আমার ওই মিস্টার ভ্যালেন্টাইনকেই প্রয়োজন। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লেমেন্সি ফুলিশনেস। এবারে যখন সে জেলের ঘানি টানবে তখন আর স্বল্পকালের মেয়াদ নয়, আর ক্ষমা প্রদর্শনের মতন বোকামিও আর নয়। বেন প্রাইস নিউ জিমি's হ্যাবিটস। বেন প্রাইস জিমির এই অভ্যাসগুলি সম্পর্কে জানতেন। হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। তিনি এই জিমির অভ্যেসগুলি সম্পর্কে জানতে পেরেছিলেন যখন তিনি স্প্রিংফিল্ডের ঘটনা তদন্ত করছিলেন। লং জাম্পস অর্থাৎ বড় বড় লাফ, কুইক গেট অ্যাওয়েজ চটপট চুরির জায়গা থেকে পালিয়ে যাওয়া, নো কনফেডারেটস তার চুরির কাজে কোনো সঙ্গী বা সহযোগী না রাখা, অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি এবং সভ্য ভদ্র সমাজের প্রতি তার নিজের রুচিবোধ, এই বৈশিষ্ট্যগুলো, দিজ ওয়েজ, এই পদ্ধতি বা এই বৈশিষ্ট্যগুলোই হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করে টু বিকাম নোটেড অ্যাজ আ সাকসেসফুল ডজার অফ রিট্রিবিউশন, যাতে মিস্টার ভ্যালেন্টাইন অত্যন্ত সহজে, অত্যন্ত সফলতার সাথে তার নিজের যোগ্য বা প্রাপ্য শাস্তিকে এড়িয়ে চলতে পারে। It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman. খবরটা চারিদিকে প্রচারিত হলো যে বেন প্রাইসের মতন ডিটেকটিভ কিন্তু এবার সেই অত্যন্ত চতুর, যাকে ধরা যায় না, ধরা ভীষণ শক্ত, সেই সিধেল চোরকে ধরবার দায়িত্ব কিন্তু এবার বেন প্রাইস নিয়েছেন। অ্যান্ড আদার পিপল এবং অন্যান্য লোকজন উইথ বাগলার প্রুফ সেফস, যাদের বাড়িতেও চোর নিরোধক সিন্দুক রয়েছিল, তারা ফেল্ট মোর অ্যাট ইজ। এইবার কিন্তু খানিকটা হলেও স্বস্তি বোধ করতে শুরু করলেন। অর্থাৎ তারা মনে করলেন যে বেন প্রাইসের মতন ডিটেকটিভ যখন এইবার জিমি ভ্যালেন্টাইনকে ধরবার বা গ্রেপ্তার করবার দায়িত্ব নিয়েছে, তাহলে জিমি ভ্যালেন্টাইন কিন্তু এইবার ধরা পড়বেই। এবং এইটা জানবার পরে বা এটা ফিল করবার পরে এই সমস্ত লোকজন, যাদের বাড়িতেও চোর নিরোধক সিন্দুক রয়েছে, তারা কিন্তু একটু হলেও মানসিক শান্তি পেল আর কি। তাহলে গল্পটির ফার্স্ট হাফটা আজকে আমরা এখানেই শেষ করলাম। খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা শেষ করলাম। অর্থাৎ জিমি তো 3টে চুরি করে পালিয়েছে এবং বেন প্রাইস নামক একজন অত্যন্ত এফিশিয়েন্ট এবং এমিনেন্ট ডিটেকটিভের দায়িত্ব এসে পড়েছে জিমিকে গ্রেপ্তার করবার। এরপরে কি হয় আমরা গল্পটির সেকেন্ড পার্টে বা সেকেন্ড ক্লাসে কিন্তু আমরা জেনে নেব। আর আজকের ক্লাসটা যদি তোমরা এনজয় করে থাকো বা তোমরা যদি বুঝতে পেরে থাকো গল্পটি ভালোভাবে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করা যেতে পারে, সাপোর্ট করা যেতে পারে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে ভবিষ্যতে এই ধরনেরই লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা কেউ মিস না করো। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের লাইক কিন্তু আমাকে ভীষণভাবে এনকারেজ করে, মোটিভেট করে। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।